স্বাগত আজকের ভোটের ট্রেনে। ভোট রাজনীতি, নির্বাচনের সংখ্যা নিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা, তর্ক বিতর্ক যখন তুঙ্গে, তখন নতুন বিতর্ক তৈরি করেছে বিএনপি এবং জামাতের আসন ভাগাভাগি ইস্যু। ভারতের একটি অনলাইন পত্রিকায় এ নিয়ে বিএনপি মহাসচিব যে বক্তব্য বা সাক্ষাৎকার দিয়েছেন তা নিয়ে ওই অনলাইন পত্রিকা, বিএনপি এবং জামাতের তাবুতে চলছে বিবৃতি পাল্টা বিবৃতি। আজকের ভোটের ট্রেন এসব নিয়ে তো কথা বলবে, সেই সঙ্গে আলোচনা হবে আসন্ন নির্বাচনের আগে দলগুলোর মধ্যে চলমান সংস্কার ইস্যু নিয়েও। আজ আমাদের বিষয় নির্বাচন ও সংবিধান বিতর্ক। পুরো আয়োজনে আপনাকে সঙ্গে দেবেও আমি আজহার লিমন। আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর দুই রাজনৈতিক আইনজীবী রাজনীতিক। আলোচনা যাওয়ার আগে চলুন দেখে নেই নির্বাচন নিয়ে দিনের প্রধান সংবাদগুলো। আমরা যেটা দেখছি যে নির্বাচন নিয়ে যে একটা বিবৃতি এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরের, আমরা সেগুলো একটু দেখতে চাই। সেটি হলো যে তিনি বলেছেন যে 30টি আসন না দেওয়ার বিএনপির উপর চাপ বিএনপির উপর চাপ তৈরি করেছে জামাত, এমন বক্তব্য অসত্য, প্রতিহিংসা পরায়ণ। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের ভারতীয় একটি অনলাইন পত্রিকার যে সংবাদ প্রকাশিত হয়েছে, সাক্ষাৎকার প্রকাশিত, তার প্রেক্ষিতে এই বিবৃতিটি পাঠিয়েছেন উনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ বলেছেন, পিয়ার নয়, জনগণের পছন্দের পদ্ধতিতেই নির্বাচন চায় বিএনপি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন যে দিল্লির আশীর্বাদে আর কোনো দল ক্ষমতা যেতে পারবে না, এবং নির্বাচন কমিশন থেকে নির্বাচন সচিবের একটি খবর আছে, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের তালিকায় না থাকা এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই, দলটিকে বিকল্প প্রস্তাব দিতে হবে। এবং ভোট নিয়ে আরেকটি যে বিশেষ খবর, সেটা হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বিএনপি এখনও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেনি বা প্রকাশ করেনি। রুহুল কবির রিজভী বলেছেন যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত কাউকে বিএনপির মনোনয়ন কিংবা সবুজ সংকেত দেওয়া হয়নি। পর্যায়ে চলুন জেনে নেই যে বিএনপি মহাসচিবের ভারতীয় অনলাইন পত্রিকা এই সময় অনলাইনে দেয়া সাক্ষাৎকারের যে চুম্বক অংশ, যেটি আমরা দেখছি যে এখানে অনেক বিস্ফোরক মন্তব্য পাওয়া যাচ্ছে বিএনপির শীর্ষ নেতার। তবে বলে রাখা ভালো, এই বক্তব্যটি যে মির্জা ফখরুলের নয়, এ নিয়ে প্রতিবাদ বা বিবৃতি দিয়েছে ওই নেতা এবং তার দলের দপ্তর। আমাদের পত্রিকাটির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে এই সাক্ষাৎকারটি তাদের ভাষায় ঢাকা গুলশানের দলের দপ্তরে নিয়েছেন। চলুন দেখে নিই উল্লেখযোগ্য কী অংশ। সেখানে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় নিয়ে এনসিপিকে আমরা কোনো শক্তি বলে মনে করি না। জামাত 30টা চেয়েছে, আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোভূত হয়নি। পিআর টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, ভারতের প্রভাব বাংলাদেশে থাকবে। আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাত একই বন্ধনীতে ফেলছে, জামাত আর বিএনপি একই নয়। আমরা দেখছি যে ভারতীয় অনলাইনে প্রচারিত এই সাক্ষাৎকারের ব্যাপার শুরুতেই প্রতিবাদ জানাতে দেখা যায় বাংলাদেশ জামাত ইসলামীকে। আমরা একটু সেই বিবৃতির একটু ছবিটা দেখতে চাই। যে গণমাধ্যমে আসা, যেটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে গণমাধ্যমে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য অসত্য ও প্রতিহিংসা পরায়ণ বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এখানে আমরা দেখছি যে একটি ফটো কার্ড বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামী। এবং একই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপির দপ্তর, যেটি আমরা দেখছি যে এর পরেই মন্তব্যটি আসে। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে দলের মহাসচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর। নেতাকর্মী ও দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আমরা সবশেষ যেটি দেখছি যে এই নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও, যেটি দেখছে নিউ ইয়র্কে তিনি এখন অবস্থান করছেন। এই নেতা দৈনিক মানবজমিনকে জানিয়েছেন, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি, কথা হয়েছে কিন্তু এই ধরনের কোনো কথাই আমি বলিনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কথা হয়েছে কিনা এ ব্যাপারে পত্রিকাটি জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আগেই বলেছি। শুরুতে এ নিয়ে আমরা প্রতিক্রিয়া জানবো আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথিদের। দর্শক জানিয়ে রাখি যে আজকের ভোটের ট্রেনে ধানমন্ডির 2টি জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ এবং নাসিরুদ্দিন আহমেদ অসীম, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। যেটি হলো
আমরা একটু অ্যাডভোকেট শিশিরমণির আপনাকে দিয়ে শুরু করি, যেটি হলো যে এই একটা আমরা শুরুতে যে বিষয়টি একটু দেখালাম এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে বিএনপি যেটি বলছে যে একটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, আর দ্বিতীয়ত হলো পিআর নিয়ে। পিআরের বিষয়ে একটু জানতে চাই, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে রাজনীতির মাঠে আছে, আপনার কাছে প্রশ্ন হলো যে এই পিআর নিয়ে আন্দোলনকে বিএনপির নেতাকর্মীরা একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে এবং এখন আপনারাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, মানুষও এক ধরনের নির্বাচনে আমেজে ঢুকে যাচ্ছে, তখন এই পিআর নিয়ে আসলে আপনারা কেন বা এই জামাত ইসলাম কেন আন্দোলনটা করছে? দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হলো আপনি বলেছেন যে বিবৃতি। আমি তো মনে করি যে যিনি বিবৃতি সাক্ষাৎকার দিয়েছেন তিনি তো অস্বীকার করছেন, আর প্রকাশ্যে এই বিবৃতি দেওয়াকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত। এবং তিনি যেহেতু অস্বীকার করছেন, দলীয়ভাবেও যেহেতু স্টেটমেন্ট আকারে ফেসবুক পেজে আরও বিভিন্ন মিডিয়াতে এটি চলে এসেছে, সেজন্য এই ধরনের সাক্ষাৎকার নিয়ে আর বিভ্রান্ত ছড়ানোর কিছু আছে বলে আমি মনে করি না, এবং এটা তার অথেন্টিক না, এটা প্রমাণিত হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন হলো কেন এই সুযোগটা তারা বেছে নিচ্ছে। এই সুযোগটা তারা বেছে নেওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমরা যে বিবাদ করছি, আমরা যে নিজেদের মধ্যে এক ধরনের মতানৈক্য হয়েছে, মতদ্বৈততা হচ্ছে, রাজনীতির মাঠ গরম হচ্ছে, এর সুযোগেই অনেকেই অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করবে। এই জন্য আমার কাছে মনে হয় আমাদের দ্রুতই একটা কমন গোল এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছে যাওয়া উচিত। যদি কমন গোল এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছা যায় তাহলে এই সমস্ত ইনফরমেশন, ডিসইনফরমেশনের আর কোনো মূল্য থাকবে না। আর দ্বিতীয় বলেছেন পিআর, আসলে নির্বাচন একদিনও আমরা দেরি করতে চাই না, আমরা চাইবও না, কিন্তু সংকটটা হলো নির্বাচন কবে হবে না হবে এখানে সংকট না, সংকটটা হলো জুলাই সনদ কখন কিভাবে বাস্তবায়িত হবে, এই জায়গায় হলো সংকট। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা যদি এক হয়ে যেতে পারি, একই ধরনের কথা বলি, একই ধরনের সিদ্ধান্ত নিতে পারি, কনসেনসাস কমিশনের যে রিকমেন্ডেশন আছে এটা আমরা মেনে নিতে পারি, তা আমার ধারণা বাকি কোনো কিছু অনিশ্চয়তাই আর থাকবে না। আমি আশাবাদী, আমি হোপফুল। অ্যাডভোকেট শিশিরমণি একটু স্পষ্ট করবেন যে এই যে কনসেনসাস কমিশন বা জুলাই সনদে কিন্তু নিম্নকক্ষে পিআরের বিষয়টি নেই, মানে তার মানে কি আমরা এটা বলবো যে যদি জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়ন হয় তখন নিম্নকক্ষে পিআরের জন্য জামাত যে আন্দোলন করছে সেখান থেকে সরে আসবে, এটা আমরা বলতে পারি? আপনি যে কয়টা জামাতের দাবি দেখেন তার মধ্যে প্রথম দাবিটা কি? জুলাই সনদের বাস্তবায়ন। তো জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারেই তো ঐকমত্য কমিশনে এত আলোচনা হয়েছে, এবং সেখানে তো সিদ্ধান্তও হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষে পিআর হবে, নিম্নকক্ষে আগের মতো হবে, এই মর্মে কনসেনসাস কমিশন রুলিং দিয়েছে, যদিও কেউ দিয়েছে। এখন এসে কয়েকটা দাবিতে সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্যে 1 নম্বর জুলাই সনদ বাস্তবায়ন, 2 নম্বর আছে পিআর। তো আমি মনে করি যে আমাদের দ্রুত আলোচনার টেবিলে বসে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে বাকি যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুতই সমাধানযোগ্য। আর এই ক্ষেত্রে বাইরে যারা এটা সুযোগ নিতে চাইবে, বিশেষ করে জনাব ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে কেন্দ্র করে যে ইনফরমেশনটি ছড়ানো হয়েছে, উত্তাপটি ছড়ানো হয়েছে, তারাও এই সুযোগ আর পাবে না। সেই জন্য আমি মনে করি জরুরি ভিত্তিতেই এটির বাস্তবায়নের জন্য রাস্তাটা বের করে দিয়ে সকলকেই একযোগে নির্বাচনের দিকে কনসেন্ট্রেট করা দরকার, তবেই দেখবেন বাংলাদেশে। আপনি থাকুন, আমরা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আপনার কাছে যাওয়া। অসীম ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে একটা সাক্ষাৎকার এই ভারতে একটা অনলাইন ছাপিয়ে দিল, এটা নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি, যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে এখন এটা স্পষ্ট বিএনপি মিডিয়া সেল মির্জা ফখরুল নিজেও একটা পত্রিকাকে জানিয়েছেন যে তিনি এই ধরনের বক্তব্য দেননি, কাজেই এটা নিয়ে মানে এটা যে তার বক্তব্য না এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু জনাব
অসীম, আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হলো যে বিএনপি এবং জামাতের মধ্যে তো আসন ভাগাভাগির একটা দীর্ঘ ইতিহাস আছে, মানে এর বাইরে কি, মানে আপনি যেহেতু নির্বাহী কমিটিতে আছেন, এই ধরনের আসন ভাগাভাগির কোনো আলোচনা আছে কি না স্পষ্ট করবেন। দেখুন, আলোচনা কোনোদিন শেষ হয় না, এটা একটা রাজনীতির একটা আর্ট। বিগত দিনেও আলোচনা হয়েছে, আলোচনার সূত্রপাত অব্যবহিত পরে নির্বাচন যখন আপনার ডামাডোল বাজা শুরু হলো এবং একটা নির্বাচনের রোডম্যাপ আমরা যখন পেয়েছি, তারও আগ থেকেই কিন্তু আপনার আসন ভাগাভাগির একটা চিন্তাভাবনা রাজনৈতিক দলগুলোর মধ্যে কে কার সঙ্গে কতটুকু দর কষাকষি করে আপনার আসন সংখ্যা বৃদ্ধি করতে পারবেন সে ধরনের আপনার বিভিন্ন ধরনের প্রস্তাব ছিল। মাঝখানে হয়তো বা একটা শীতল অবস্থান তৈরি হয়েছে, কিন্তু এই শীতলতা বা এই বরফ এটা আপনার কেটে যাওয়া কোনো বিষয় না। বিগত অতীতেও আপনার 1991 সালেও মৌন একটা সমর্থন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং 7 দলীয় জোটকে জামাত ইসলামের অনেক জায়গায় আপনার সমর্থন করেছিল। 96 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল জামাত, আবার 2001 সালে 4 দলীয় জোটের হয়ে নির্বাচন করেছিল। তো রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আমার বিষয়টা হচ্ছে যে আমরা যে কনসেন্ট্রেট করব নির্বাচনের জন্য, তার আগে আমি মনে করি যে আমাদের মাঝে যে ছোটোখাটো ডিসপিউটগুলো আছে সেগুলোকে শেষ করাটা জরুরি। আপনি নির্বাচনে কে ক্ষমতায় আসবেন বা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবেন সেটা বড় বিষয় না হয়ে আমি মনে করি যে পতিত স্বৈরাচার ফেসিস্টরা যেন পুনর্বহাল কিংবা আবার ফেরত আসতে না পারেন, সেই ব্যবস্থাটা প্রত্যেকটা রাজনৈতিক দলের, যারা আপনার স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিল, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিলেন, আমি মনে করি তাদের ঐক্যটা থাকা খুব বেশি জরুরি। কাদা ছোড়াছড়ি না করে, ব্লেম গেম না করে, এই যে আপনি দেখেছেন, আমরা তো দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে অপব্যাখ্যা করে একজনের বক্তব্যকে আংশিক তুলে দিয়ে বা আংশিক রেকর্ড বাজিয়ে আপনার একটা বিভ্রান্তি তৈরি করা হয়। সেটা রাজনৈতিক দলের মধ্যে যেমন একটা অবিশ্বাস তৈরি করে, ঠিক তেমনই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, তারা জনগণ, তারা হতাশ হন। তো আমরা চাইব আলোচনার মধ্যে দিয়ে, আমিও মনে করি আমার দলও নিশ্চয়ই চাইবেন, বা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গেও নিশ্চয়ই কথাবার্তা হবে। কথাবার্তা তো বন্ধ হয়নি। আপনার ঐকমত্য কমিশনে যে আমাদের ব্যারিস্টার শিশির মণি সাহেব, আমরা কি বলতে পারি যে মানে জামাত এবং বিএনপির মধ্যে ভবিষ্যতেও নির্বাচনী কোনো জোট হতে পারে, মানে এটা কি, মানে এটা কি বলতে পারি আমরা? আরেকটা বিষয় একটু প্রশ্নটা করে রাখি, যখন যেহেতু দূরে অসীম ভাই, সেটা হলো যে এই যে একটা পত্রিকা যে বিদেশ থেকে এই ধরনের একটা কিছু ছাপিয়ে দিল, মানে এইটা তারা কেন করছে? ব্যারিস্টার শিশির মনির বলছিল যে এটা আসলে একটা, মানে উনি এটার প্রতিবাদ জানাচ্ছিল। পার্শ্ববর্তী দেশ, আমরা কিন্তু এটা অনেক আগে থেকে দেখেছি, বিগত অতীতেও দেখেছি। যখন আপনার দুঃশাসন এদেশে কায়েম ছিল, তখন এদেশের যে সরকারটা ছিল তাদেরকে আপনার খুশি করার জন্যে, বিরোধী দলকে মেলাইন করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য, আপনার আর্টিকেল পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। পরবর্তীকালে একটা বিভাজন তৈরি করার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য এ ধরনের হীন একটা চক্রান্ত, বা আপনি মনে করেন এটা একটা হলুদ সাংবাদিকতা, যেখানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে বিএনপির মহাসচিব এই কথাটা বলবেন, যেটা আমি বিন্দুমাত্র বিশ্বাস করার প্রশ্নই আসছে না। এবং অখ্যাত একটা পত্রপত্রিকা অনলাইন ভারতের বিএনপির মহাসচিব আপনার সাক্ষাৎকার দেবেন, এটা একটা অবান্তর একটা বিষয়। তো এ ধরনের কাজগুলো তারা করছে বাংলাদেশের রাজনৈতিক ছোট্ট দল। প্রশ্ন করে রাখি যে এই যে মানে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে এগুলো প্রচার হয়ে যাচ্ছে যে বিএনপি মহাসচিব চাইছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আসলে তো বিএনপি কি এটা চায়? আমি দেখুন, এই কথাটা আমি 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 এটা দেখিনি কখনো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার ব্যবস্থা নেবে এবং বিচারের মধ্য দিয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেহেতু একটা গণতান্ত্রিক দল, আপনার সরাসরি আউটরাইট। যেমন দেখুন, জামাত ইসলামকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি। জামাত ইসলামের নিবন্ধনটা তারা বাতিল করেছিল, তাও সেটা আদালতের মাধ্যমে। আদালতে একটা রিট করেছেন, সেখান থেকে আপনার রিটের শুনানি, অনেক কিছু ঘটেছে।
বিষয়টা হচ্ছে যে এখন তার মানে কি এই যে আমি কি আওয়ামী লীগের পক্ষে বলছি? না, তা না। আমি যে আওয়ামী লীগের পক্ষে বলিনি এই জিনিসটা কিন্তু স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের যে এখন কর্মকাণ্ড স্থগিত আছে, তাদের কর্মকাণ্ড স্থগিত থাকা মানে তারা নির্বাচন করতে পারবে না। এটাই তো আপনার সহজ সরল একটা হিসেব। এবং যেটা হয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটা কিন্তু আপনার কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তার মধ্যে সায় দিয়েছেন। অতএব এখানে বিএনপির মহাসচিব কি বললেন বা না বললেন এটা এই মুহূর্তে মুখ্য বিষয় জি না। অসীম ভাই সঙ্গে থাকুন। আমরা দর্শক দেখছেন ভোটের ট্রেন। এবার আমরা ফিরবো মূল আলোচনায়। আমরা কথা বলছি নির্বাচন এবং সংবিধান বিতর্ক ইস্যুতে। আমরা এই ইস্যুতে এবার শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে। যেটা হলো যে এখন এই যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি করা হচ্ছে এবং আপনি নিজেই বললেন যে জামাত সহ অনেকগুলো দল এটির বাস্তবায়ন চাইছে, যেটি বিভিন্ন পক্ষ থেকে যেই বিষয়টি উঠে আসছে যে এই জুলাই সনদেতে এমন অনেক বিষয় আছে যেগুলো মানে সংবিধানের সঙ্গে সম্পর্কিত এবং সংসদেরই যেহেতু মানে এই সংবিধান সংশোধনের ক্ষমতা আছে, সেখানে কেন এই অনির্বাচিত সরকারের কাছে মানে এটা বাস্তবায়নের দাবিটা করা হচ্ছে, মানে এরকমভাবে মানে বলা হচ্ছে। এবং আরও অনেক কিছু বাস্তবায়নের বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সেখানে আপনি নিজেও ছিলেন। শুরুতে যদি এই উত্তরটা দিয়ে শুরু করেন। জি, সাংবিধানিক যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আনতে বর্তমান সরকারের আইনগতভাবে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। এই প্রশ্নটার জবাব দিতে গেলে আরেকটা কনসেপচুয়াল জায়গাকে ক্লিয়ার করতে হবে। এই সরকার তার ক্ষমতা পেয়েছে একটা গণ অভ্যুত্থান থেকে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকে আমরা যে নামেই বলি না কেন, সেই সরকার অত্যন্ত পাওয়ারফুল এবং স্ট্রং গভর্নমেন্ট। এই সরকার যদি গণ অভ্যুত্থান থেকে গৃহীত স্পিরিট নিয়ে রাষ্ট্রীয় কাঠামো, আইনি কাঠামো পরিবর্তন করতে চায়, তাহলে এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্ট্রং বৈধতার সূত্র হবে। এই সরকারের মূল রুট কোথায়? এই সরকারের মূল রুট কিন্তু গণ অভ্যুত্থানে। এই সরকারের মূল রুট কিন্তু অন্য কোথাও নাই। গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অন্য যে কোনো ফর্মে গঠিত সরকারের চাইতেও স্ট্রং ভূমিকা পালন করতে পারে। ফলে ঐকমত্য কমিশনে যে সমস্ত বিষয়ে আমরা একমত হয়েছি, আমি মনে করি একটা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা দরকার। জারি করে ওই বিষয়গুলোকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়া দরকার। এরই ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে নতুন পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে সংবিধানকে রেটিফাই করা হবে। প্রয়োজনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে, কিংবা একসাথেও হতে পারে। এই প্রক্রিয়ায় আমরা সাংবিধানিক পরিবর্তনকে সাংবিধানিকতা দিতে পারি। একটা ভুল ধারণা এখানে আছে। আমরা যারা বর্তমান সরকারকে ধারাবাহিকভাবে সরকার বলি, এটা আমার বিবেচনায় এটা ভুল ধারণা থেকে আসতেছে। কোথাও না কোথাও আমরা একটা রং পারসেপশন নিয়ে বসে আছি। এই রং পারসেপশন থেকে বের হয়ে এটাকে গণ অভ্যুত্থানের সরকার বলেই যদি আখ্যায়িত করা হয়, নাম হতে পারে তার অন্তর্বর্তী সরকার, কিন্তু তার সোর্স হলো গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকার, এই যদি আমাদের কনসেপ্ট হয়, তাহলে কোনো কাজ করতেই কোনো বাধা নাই। কারণ জনগণের পাওয়ার এই সরকার হোল্ড করছে, এই সরকার ধারণ করছে। এই জায়গায় যদি আমরা স্টিক থাকি, একমত হই, পরস্পরের উপর আস্থা রাখি, আমার ধারণা আমরা আর কোনো কাজেই সামনের দিকে বাধাগ্রস্ত হওয়ার কথা না। সবকিছুই করা সম্ভব, কনসেনসাসের ভিত্তিতে করা সম্ভব, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে করা সম্ভব। জি, স্পষ্ট আপনার বক্তব্য। অসীম ভাই, আপনি শিশির মনিরের বক্তব্য শুনছিলেন। অ্যাডভোকেট শিশির মনির বলছিল যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার এবং এই সরকারের এই ধরনের সাংবিধানিক পরিবর্তন করার ক্ষমতা আছে এবং জুলাই সনদে জানেন যে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আছে এই সংবিধানে। আপনি এই বক্তব্যটির ব্যাপারে কি প্রতিক্রিয়া জানাবেন?
আহ, এই সরকার গণ-অভ্যুত্থানের সরকার, এ ব্যাপারে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি যে নামেই অভিহিত করেন না কেন সরকার, একটা সরকার তো আগে ছিল স্বৈরাচারের সরকার, যখন আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন তখন তো আর ভ্যাকুয়াম থাকবে না। তো একটা সরকার তো আসতেই হবে। এখন সেটা ডক্ট্রিন অফ নেসেসিটির কথা বলেন, যে প্রয়োজনের সরকার বলেন, অভ্যুত্থানের সরকার বলেন, বিপ্লবের সরকার বলেন, যত কিছুই বলেন না কেন, এটার একটা সাংবিধানিক আপনার বৈধতা এসছে। যে আমরা যে কথাটা বলি যে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 7 যেটা আছে, সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ কী চেয়েছিলেন? যে সরকার চলে গেছে, একটা নতুন সরকার হবে, কারণ ভ্যাকুয়াম কখনো থাকে না কোনো কিছুতে। তো সে কারণে এই সরকারের বৈধতা, যেহেতু এটা সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অস্তিত্ব নেই, তারপরে আমরা বলছি যে আর্টিকেল 7 অনুযায়ী যে সোর্স অফ পাওয়ারটাকে, যে পিপল অফ আওয়ার রিপাবলিক, তো তাহলে সেটাকে আপনার বৈধতা দেওয়ার জন্য যে আর্টিকেল 106 যে রেফারেন্সটা নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের আপনার অ্যাডভাইজারি জুরিসডিকশন আছে, সে অনুযায়ী হয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক আছেন। কেউ বলছেন যে 106-এর সরকার এটা না, এটা ওই আর্টিকেল 7-এর স্পিরিটের মধ্য দিয়ে আসা সরকার। এখন আমার কথা হচ্ছে যে এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কোনো সংসদের প্রতিনিধিত্ব করে না। আমাদের সংবিধানের অনেক অ্যামেন্ডমেন্ট করতে হলে আপনার সংসদেই সেটা করতে হবে। কিছু কিছু জিনিস আপনার অর্ডিন্যান্সের মাধ্যমে রাষ্ট্রপতি আপনার জারি করতে পারেন, কিন্তু সব কিছু জুলাই সনদে যা কিছু আছে তার সব কিছু আপনার এই সরকার করতে পারবে এটা আমি মনে করি না। সে কারণে আমাদেরকে পরবর্তী পার্লামেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। এখন কথাটা হচ্ছে যে আপনি কতটুকু করলেন। আমি একটা কথা বলি যে আমরা যে পরিবর্তনটা, আগে নিজের পরিবর্তনটা হওয়া উচিত, তাহলেই কিন্তু আপনার ব্যবস্থার পরিবর্তন আপনি করতে পারবেন। আপনার নিজের মধ্যে যদি গলদ থাকে, অসৎ উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আপনি কোনো কিছু ভালোভাবে করতে পারবেন না। এদেশের জনগণ রাষ্ট্রের কল্যাণে আমি মনে করি যে যেমন চার্টারটা হবে সেখানে সবাই সিগনেটারি হবেন, এবং সেটা আপনার পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে সব দল সেটাকে আপনার র্যাটিফাই করার জন্য আমি মনে করি যে এক জায়গায় আসবেন। এখন বিষয় আসতে পারে যে অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে। হ্যাঁ, অতীতে তিক্ত অভিজ্ঞতা আছে দেখে আপনি ভবিষ্যৎ থেমে থাকবে এমনটা তো হয় না। আপনাকে তো ট্রাস্ট রাখতে হবে কারো না কারো উপরে, ট্রাস্ট হারানোটা পাপ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আপনার একটা দিন আমাদের যেমন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন ভাই বলেছেন যে আপনার যেদিন সংসদ নির্বাচন হবে সেদিন আপনার যে জুলাই সনদের বিষয়ে উনি একটা বিষয় বলেছিলেন, আমি যা শুনেছিলাম, কতটুকু আনুষ্ঠানিক সেটা আমি ঠিক জানি না, যে আপনারা এটা চান কিনা সেখানে, মানে অর্থাৎ দুটো ভোটের সিস্টেম, যে সংস্কার চান কিনা, জনগণের উপর ছেড়ে দেওয়া, অর্থাৎ জনগণ সংস্কার চায় কিনা, এই ধরনের বক্তব্য। কিন্তু আমার কথাটা হচ্ছে যে সেটা না। এই জুলাই সনদ নিয়ে তো অনেক দিন ধরে, আজকে প্রায় দীর্ঘ 1 বছরের মতোই, প্রায় 8-9 মাস সম্ভবত, শিশির মনির ভাই, তাই না? 8-9 মাস ধরেই তো আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের জনগণের মধ্যে একটা উৎসাহ আছে, রাজনৈতিক দলগুলোরও আপনার একটা দায়িত্ব আছে। সে জায়গা থেকে সবগুলো রাজনৈতিক দল ডিসেন্ট থাকবে, সব কিছু তো আর আপনি একমত হতে পারবেন না। আপনার ঐকমত্য কমিশনে মেজরিটি যে সমস্ত বিষয় আছে সেগুলি আপনার থাকবে, আর বাকিটা মনে করেন যে পার্লামেন্ট আসবে, এখনই করতে হবে। আমি মনে করি যে এ ধরনের আপনার যদি দাবি দেওয়া কারোর সম্মুখে রাখা হয়, তাহলে দেখা গেছে নির্বাচনটা আপনার বিলম্বিত ঠিক না, আদৌ অনুষ্ঠিত হবে কিনা তখন একটা সেই ধরনের সংশয় একটা তৈরি। শঙ্কা থাকবে। অসীম ভাই সঙ্গে থাকুন অ্যাডভোকেট শিশির মনির। আমরা একটু বিরতিতে যাই, দর্শক, যাচ্ছি এ পর্যায়ে একটু বিরতিতে, সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আজকের ভোটে আমরা কথা বলছি নির্বাচন ও সংবিধান বিতর্ক নিয়ে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন দুইজন রাজনীতিক আইনজীবী। আমরা এ পর্যায়ে যাচ্ছি অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছে। শিশির মনির, অসীম ভাইয়ের কথা আমরা শুনছিলাম, উনি বলছেন যে আপনি যেটিকে বলছেন যে এটা গণঅভ্যুত্থানের সরকার, উনি বলছেন না, এই 106 অনুচ্ছেদের বাইরে গিয়েও এটি গণঅভ্যুত্থানের সরকার, এ বিষয়ে সন্দেহ নেই, মানে উনি আপনার সঙ্গে একমত। কিন্তু ওনার কথায় মানে এটা বোঝা যাচ্ছে তিনি বলতে চাইছেন যে এই ধরনের সংস্কার এখন যেটি করা যাচ্ছে সেটা হোক, কিন্তু সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সংসদেই হওয়াটা ভালো। আমার প্রশ্ন হলো যে মানে সংসদ মানে ওইটাও তো মানে জনগণের প্রতিনিধি, ওইটায় আস্থা রাখা কেন যাচ্ছে না? মানে অনেকেই কেন এখনই এটার বাস্তবায়নটা চাচ্ছে?
একটা গণ অভ্যুত্থানের পরে যদি নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করা না যায় তাহলে গণ অভ্যুত্থানের মূল্য কি? গণ অভ্যুত্থানের পরবর্তী আকাঙ্ক্ষায়িত হলো একটা বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে। এই পরিবর্তন বিএনপি তার 31 দফায় যে পরিবর্তন বলেছিল সেই পরিবর্তনের বেশ কয়েকটা কিন্তু জুলাই চার্টারেও ইনক্লুডেড আছে। এখন আমরা পরিবর্তনটাকে আলিঙ্গন না করে যদি আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি বলে মনে করি তাহলে তো ভুল হবে। এবং এখানে যদি সাংবিধানিকতায় পরিবর্তনের একটা বড় ধরনের ভিত্তি মজবুত করা না যায় তাহলে তো ভবিষ্যতে এগুলো অবশ্যই বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। আমরা যে পরিবর্তনের কথা বলছি এটি কোনো দল কিংবা ব্যক্তিবিশেষের জন্য নয়, এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের ভবিষ্যৎ সিকিউরিটি এবং কনস্ট্রাকশনের জন্য। এই কনস্ট্রাকশনের জায়গাটা যদি আমরা এখন তৈরি করতে না পারি, একমত হতে না পারি, অযথা বিতর্কে জড়িয়ে যাই, তাহলে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না। ফলে আমার কথা স্পষ্ট, আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানের সরকার অবশ্যই অন্য যে কোনো ধরনের সরকারের চাইতেও বেশি ক্ষমতাবান হয়। অবশ্যই গণ অভ্যুত্থানের সরকার সাংবিধানিক সংস্কার করতে আইনগত কোনো বাধা নাই এবং এটি পরবর্তীতে রেটিফাই করে নিলেও কোনো অসুবিধা নাই। একটি ইম্পর্টেন্ট কথা দেখেন, বাংলাদেশের সংবিধান মেজর জেনারেল জিয়াউর রহমান, দি শহীদ প্রেসিডেন্ট, তিনি যখন ছিলেন 1977 সালে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তিনি বাংলাদেশের সংবিধানের বেশ কিছু বিষয় যোগ বিয়োগ করেছেন। পরবর্তীতে পার্লামেন্টে তিনি সেগুলোকে রেকটিফাই করেছেন এবং সেইখানে যদি একটি মিলিটারি গভর্নমেন্ট থাকা অবস্থায় সংবিধানের আংশিক বিধান সাসপেন্ড থাকা অবস্থায় যদি তা করা যায়, সাসপেন্ড করা যায় আংশিকভাবে, তাহলে এখন গণ অভ্যুত্থানের পরে আমরা যে আর্গুমেন্ট পরিবর্তনগুলো কি এরকম কোনো বড় পরিবর্তন ছিল? মানে আপনি কি ওই বিষয়টা আরেকটু স্পষ্ট করতে পারেন? মানে জিয়াউর রহমানের আমলে যে ধরনের পরিবর্তন আগের থেকে কার্যকর করা হয়েছিল আপনি বলছেন, সেগুলো কি এখনকার মতো বড় কোনো পরিবর্তন ছিল? অনেক বড় পরিবর্তন ছিল সেগুলো। জি বলুন বলুন। যে আপনাকে শুনতে পাচ্ছি শিশির ভাই, আপনি বলতে থাকুন। আমার মনে হয় যে শিশির ভাইয়ের ওখানে জি 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 শুনতে পাচ্ছি ভাই, আপনি বলুন। এক নম্বর বড় পরিবর্তন হয়েছিল বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিবর্তন এসেছিল। একটা পরিবর্তন এসেছিল যে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটি কিন্তু যোগ হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় মূলনীতিতে আরেকটি পরিবর্তন হয়েছিল, সেটি ছিল সোশ্যালিজম, মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, অর্থনৈতিক সামাজিক অর্থে ন্যায় বিচার। সেখানে পরিবর্তন হয়েছিল। স্বয়ং গণ ভোটের যে বিধান যুক্ত করা হয়েছিল সেটিও যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে। শুধু তাই না, অধস্তন বিচার বিভাগের স্বাধীনতা, আর্টিকেল 116 অব দ্য কনস্টিটিউশন, সেটি ইন কনসালটেশন উইথ দ্য প্রেসিডেন্ট, সেটিও যুক্ত করা হয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের অধীনে। এত কিছুর পরিবর্তনের পরে এখন যদি এসে বলি আমরা গণ অভ্যুত্থানের পরে এটা পরিবর্তন করা যাবে না, তাহলে তো আমরা এই প্রশ্নটা একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই আপনার কাছে যাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন, সেটা ভাই আবার আপনার কাছে যাব। আপনি নিশ্চয়ই শুনছিলেন যেটি বলা হচ্ছে যে সংবিধানের অনেক বড় বড় পরিবর্তন জিয়াউর রহমানের আমলে আগে থেকে কার্যকর করে যেগুলো পরবর্তীতে সংসদে রেটিফাই করা হয়েছে। যেমন একটা উদাহরণ দেওয়া হলো গণভোট, সেটা ওই সময় পর্যন্ত ওই সংবিধানে ছিল না, পঞ্চম সংশোধনীতে যেটা আনা হয়েছে। এখন কেন তাহলে করা যাবে না? শিশির মুনির এই প্রশ্নটা উঠাচ্ছেন। আমি একটু বলি সেটা, সে সময় আমি বলি সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ চ্যাপ্টার স্থগিত ছিল। প্রথম কথা এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে তখন যেটা করা হয়েছিল সেটা মার্শাল ল প্রক্লামেশনের মাধ্যমে করা হয়েছিল। তাহলে এখনকার অবস্থা আর তখনকার অবস্থাটা আলাদা। তখন কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড ছিল না।
রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা কিংবা ঐকমত্য কমিশন এ ধরনের পরিবেশ পরিস্থিতিও ছিল না। বাংলাদেশে যে ৭৫ পরবর্তীতে আপনার ১৫ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতি, সে সময় এক ধরনের অভ্যুত্থান পরবর্তী একটা অবস্থা, এবং সে সময় এসে জেনারেল জিয়াউর রহমান সাহেব তিনি যখন প্রধান সামরিক আইন প্রশাসক হলেন তখন তিনি প্রক্লেমেশনটা জারি করেছেন। তাহলে শিশির মণি ভাই যেটা বলেছেন যথার্থ বলেছেন, এবং সেখানে অনেক বড় পরিবর্তন করেছেন, দেশের কল্যাণে অনেক কিছু করেছেন যেটা ৭২ সংবিধানে ছিল। যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা যেটা উনি উল্লেখ করলেন, সেটাকে ইনক্লুড করা হয়েছে। মহান আল্লাহর উপরে আপনার আস্থা, অবিচল আস্থা, এই কথাগুলো এসছে, সোশ্যালিজম, এটা অনেক বড় পরিবর্তন, ঠিকই আছে। কিন্তু সেটা আপনার রেটিফাই হয়েছে পরবর্তীতে 79-এর পার্লামেন্টে এসে, 5th অ্যামেন্ডমেন্ট যেটা পরবর্তীতে আপনার মনে করেন যে জাস্টিস খায়রুল হক সাহেব এক মুন সিনেমা হলের মামলাতে গিয়ে আপনার সেটা আপনি বাতিল করেছেন, কিন্তু যেগুলি ভালো সেগুলি রেখেছেন, আর অনেক কিছু বাতিল করেছেন। কিন্তু সেই সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একরকম না। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি তো এখন কিভাবে যাবেন, রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা আছে, কিন্তু সেটার কিন্তু একটা লিমিটেশন আছে, এর বাইরে আপনি পাবেন না। কিন্তু মার্শাল্লোর ক্ষেত্র সেটা ছিল ভিন্ন। অসীম ভাই, মানে বোঝার জন্য প্রশ্নটা করি, যেহেতু আপনি মানে আইন বিশেষজ্ঞ, সেটা হলো যে এখন যে কনস্টিটিউশন অর্ডার এবং আমরা যদি এই যে মার্শাল কি বলবো সামরিক যে ফরমান, ওটাকে যদি আমরা পাশাপাশি রাখি, মানে আইনের দৃষ্টিতে মানে কোনটা মানে শক্তিশালী? জি, আমাদের 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 দর্শকদের একটু সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, আমরা এই বিষয়ে আরও কথা বলবো, একটি বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছি একটি বিরতিতে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি নির্বাচন এবং সংবিধান বিতর্ক নিয়ে। এটা নিয়ে বিতর্ক করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন দুইজন আইনজীবী। রাজনৈতিক আলোচনায় ফেরার আগে চলুন দেখে নেই এই ইস্যুতে তৃণমূল মানুষের মতামত। চট্টগ্রাম থেকে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী ফয়সাল করিম। আগামী জাতীয় নির্বাচন কিসের ভিত্তিতে কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা যেন কাটছে না। আর মাত্র 4 মাস পরে যে নির্বাচনের রোডম্যাপ দেয়া তা কি বিদ্যমান সংবিধানের অধীনে নাকি জুলাই সনদ অনুসারে হবে তা নিয়ে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মত পার্থক্য। সেই মত পার্থক্য আর অনিশ্চয়তার দোলাচলে কী ভাবছেন চট্টগ্রামের ভোটাররা? নির্বাচন না ফেললে আপনি গণতন্ত্রায়ন করতে পারবেন না। এখন জুলাই সনদের প্রেক্ষিতে কি আমাদের ভোটাভুটি হতে পারে কি না? উত্তর হচ্ছে জুলাই সনদ কিন্তু ভোটাভুটির জন্য হয়নি। সেখানে অনেকগুলো খসড়া প্রস্তাব এবং জুলাই সনদের স্বীকৃতি, এই আন্দোলনকে, ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতির বিষয় আসছে। তো এইটা যদি সংবিধানে আনতে হয়, এটা কিন্তু গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত না হলে এটা কিন্তু আনার কোনো সুযোগ নেই। একটা বিরাট মানে রাজনীতি করবো, ইলেকশনে যাব, পয়সা বানাবো, সেই চিন্তার থেকে দূরে সরে যে আপনি দেশের স্বার্থে রাজনীতি করেন, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় ওনারাই ইলেকশনের কথা ভাববে না। ওনারা নিজেকে পুনর্গঠন করা এবং জনগণের অধিকারের ব্যাপারে যারা ওনারা যে ইশতেহার দেন সেগুলি বাস্তবায়ন করার জন্য নিজেকে তৈরি করা, এটা খুব জরুরি। কোনো জনপ্রতিনিধিহীন দেশ এভাবে চলতে পারে না। আমাদেরকে অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা, দায়িত্ব হস্তান্তর করতে হবে। আবার সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচনও গুরুত্বপূর্ণ। আবার আমরা চাই যে রাজনৈতিক দলগুলো একটা সুস্থ পরিবেশ বিরাজ থাকুক, আইনের শাসন নিশ্চিত থাকুক, তাহলেই মানুষ, ভোটার নির্বিঘ্নে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কেউ কাউকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারছি না, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভালো এবং মন্দর মধ্যে আমরা বাস করছি। তো আমরা ভালোটাকে আমরা নিয়ে আমরা কাজ করতে চাই, সেটা পলিটিক্যাল বলেন, আপনার আমাদের যে আমলাতন্ত্র বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সংস্কার দরকার। সংস্কারটা করেই কিন্তু আমাদের করা দরকার। নির্বাচন, সংবিধান সংস্কার ও সনদের হাত ধরে পরিবর্তন চান চট্টগ্রামের ভোটাররাও। তবে তারা মনে করেন তার জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত নিশ্চিত করা ও ভবিষ্যতের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সুগম রাখা। দর্শক, নির্বাচন ও সংবিধান বিতর্ক নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুইজন রাজনীতিবিদ। আমরা অসীম ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রাখছিলাম তখন একটু সংযোগে ত্রুটি হয়েছে। সেটি হলো যে ঐক্যমত্যের ভিত্তিতে একটা কনস্টিটিউশন অর্ডার, এটা যদি আমরা একপাশে রাখি, যেহেতু আপনি আইন বিশেষজ্ঞ এই জন্য আপনার কাছে বসতে চাচ্ছি, আরেকটা হলো সামরিক ফরমান, এই দুইটাকে পাশাপাশি রাখলে শক্তিশালী কোনটা হয় আইনের দৃষ্টিতে, বা আপনি বিশেষজ্ঞ হিসেবে কোনটার মতামত দেবেন? না, বিষয়টা একটা কথা আছে, যখন সামরিক আইন ছিল তখন সংবিধান সাসপেন্ড ছিল, আর এখন সংবিধান কিন্তু সাসপেন্ড না। সে কারণে সংবিধান সবসময় প্রিভেল করে।
এ কারণে আপনার যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে ততক্ষণ পর্যন্ত আপনার যা কিছুই করেন না কেন, টু সাম এক্সটেন্ট যেটুকু আমরা বলি, যেমন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করেছে বিচার না হওয়া পর্যন্ত, এটা মনে করেন যে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়ে করেছেন, বা আপনার বাংলাদেশে কিন্তু আইনের মধ্যেই আছে, এটা আপনার করা যায় যে যদি কোনো আপনার টেরোরিস্ট অর্গানাইজেশন বা কর্মকাণ্ড যদি সেরকম হয়, আমাদের যে আইনগুলো আছে প্রচলিত আইন সমস্ত কিছু, তার মধ্যে সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে সংবিধানের কতিপয় ধারা অ্যামেন্ডমেন্ট আমরা যদি করতে চাই তাহলে সেটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে, পার্লামেন্টের আসন আপনার অধিবেশন থাকতে হবে। সেটা তো পরবর্তীতে যেমন অনেক দর্শকরা যাদের আপনারা ইন্টারভিউ নিয়েছেন, যে আপনি কি চান বা না চান সেটা তো মনে করেন যে যখন আপনি নির্বাচিত যদি হতে পারেন তখন আপনি কতটুকু করলেন বা না করলেন প্রতিপালন, পরবর্তীতে কিন্তু সুযোগ আছে, জনগণ তখন আপনাকে প্রত্যাখ্যান করবেন। শিশির মণি ভাই রেফারেন্স দিয়েছে যে আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার 31 দফা রাষ্ট্র সংস্কারের 2016 সালে আমাদের নেত্রী রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন, 27 দফা দেওয়া হচ্ছিল আরও 4-5 বছর আগে, 3 বছর আগে দেওয়া হয়েছে এই 31 দফা। যে সময় বিএনপি এই সংস্কারগুলোর কথা বলেছে তখন কোনো রাজনৈতিক দল কিন্তু এই কথাগুলো বলেনি, এবং বিএনপি বলেছিল যে আগামীতে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, আপনি নিজেও বললেন, বা এখন কেন সেটা পরবর্তী পার্লামেন্টের জন্য রাখতে চাচ্ছে বিএনপি, মানে আমাদের তো বক্তব্যই ছিল যে রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি দেয়া হয় তাহলে গণতান্ত্রিক অভিযাত্রা যে সমস্ত দলগুলো ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনাও ছিল বিএনপির কাছ থেকে, আপনার যেই 31 দফা সংস্কারের কথা বলেছে সেগুলোকে আপনার ইনস্টিটিউশনালাইজ করার জন্য বিএনপি কাজ করবে, সেই বিষয়টা এসছে। আপনার পরপর 2 মেয়াদের যে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা আছে সেগুলো আছে, আর্টিকেল 70-র কথা বলা আছে, বিচার বিভাগের কথা বলা আছে, বিভিন্ন বিষয়গুলো আছে, সেটা তো আগের কোনো কথা বলা হয়নি। আপনাকে যদি আগে করতে, আমরা একটু শিশির মনির কাছে যাই। শিশির মনির, আপনি শুনতে পাচ্ছিলেন, মানে যেটি অসীম ভাই বলছে যে তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতি এক নয়, এবং তখন সংবিধান মানে উনি বলতে গেলে বলছেন যে যদি আমার ভুল না হয় যে স্থগিত ছিল, আপনিও বলছেন যে অনেকাংশে স্থগিত ছিল। এখন কি তাহলে এই যে বাধাটা কি এই জন্য হচ্ছে এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, যেটি বলা হচ্ছে রাজনীতিকরাও বলছেন, যেমন কয়েকদিন আগে এই বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনিও বলেছেন যে 2টা সংবিধান কি তাহলে হয়ে যাবে, মানে তাহলে কি এটা একটা ভুল ছিল যে আগের থেকে সংবিধানটা স্থগিত করা হয়নি? দেখুন জনাব ব্যারিস্টার অসীম ভাইকে আমি ব্যক্তিগতভাবে আসলেই সজ্জন ব্যক্তি হিসেবে খুবই পছন্দ করি, এবং ওনার কথাবার্তা উপস্থাপন ভঙ্গি অন্য অনেকের চেয়ে আলাদা, এই জন্য আই অ্যাপ্রিসিয়েট হিম ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট। কিন্তু আমি মনে করি তখনকার দিনের যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখনকার দিনের অবস্থা আরও ভালো, আরও ওয়েট বেশি, আরও অনেক বেশি বর্তমান পরিস্থিতি এইটার দাবিদার। তখনকার দিনে তো গণ অভ্যুত্থান হয়নি, এখনকার দিনে তো গণ অভ্যুত্থান হয়েছে। মার্শাল ল জারি করে যা করা যায় না, গণ অভ্যুত্থানের পরে তার চাইতেও অনেক শক্তিশালী কাজ করা যায়, কারণ জনগণ সরাসরি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। এগুলো সাউথ আফ্রিকায় হয়েছে, এগুলো ফ্রান্সে হয়েছে, এগুলো আপনি দেখবেন এক সময় হয়েছে মিশরে হয়েছে, এগুলো আলজেরিয়াতে হয়েছে। এবং যেটি অসীম ভাই বলছে তখন সংবিধানটা স্থগিত ছিল, যেটি উনি বলছেন, এখন তো সংবিধান তো স্থগিত করা হয় নাই। জবাব দিচ্ছি, আমি আপনাকে জবাব দিচ্ছি। বর্তমান সংবিধানের 153টি অনুচ্ছেদ আছে, তার মধ্যে 1 থেকে 153 পর্যন্ত পড়ে দেখবেন 57টি অনুচ্ছেদ অটো সাসপেন্ড হয়ে গেছে, অর্থাৎ 57টি অনুচ্ছেদের সকল বিধানকে আমরা আমাদের কর্মের মাধ্যমে ইতোমধ্যে সাসপেন্ড করে ফেলেছি। ঘোষণা দেই নেই, কিন্তু কার্যত আমরা 57টি অনুচ্ছেদ ফলো করতে পারছি না। দেশে ইন্টারিম গভর্নমেন্টের কনসেপ্ট সংবিধানে কোথাও নাই, দেশের প্রাইম মিনিস্টারের সিস্টেম নাই, দেশের যে পার্লামেন্ট নাই, পার্লামেন্ট না থাকলে কতদিনের মধ্যে নির্বাচন হবে না হবে এই বিধানগুলোর একটারও কার্যকারিতা নাই। এবং সংবিধানের পিছন দিক দিকে বেশ কিছু মানুষের গুরুত্বপূর্ণ পদের শপথের বিধান ছিল, তার মধ্যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার শপথ বলতে
বর্তমান সংবিধানের কাঠামোর জি, মধ্যে শিশির কিছু ভাই নাই। আমরা তো তার শেষ মানে কি? পর্যায়ে আমি আমি আমরা তদন্ত আরেকটা করব। বিষয় একটু মন্তব্য আপনার কাছে নেই শিশির ভাই, সেটা হলো যে এই 106-এর অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের যে উপদেষ্টামূলক এখতিয়ার সেটা অনুসারে একটা সরকার হইলো অন্তর্বর্তী সরকার, সরকারের পক্ষ থেকেও কিন্তু এগুলো বলেছে। এখন নাহলে আপনারা নানান ধরনের আলোচনা করছেন যে গণঅভ্যুত্থানের সরকার, এখন যে প্রশ্নটা আসছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে চলেন আবার এটা কি হবে, এটা কোন দিকে যাইতে পারবে, আমরা আদালতে যাই, সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নেই। প্রশ্নটা হইলো যে আদালতের পরামর্শ নিয়ে যদি সরকার গঠন আপনারা মেনে নিতে পারেন তাহলে এই জুলাই সনদের ব্যাপারে মানে মানতেটা অসুবিধা কোথায়? সংক্ষেপে যদি উত্তর দেন ভাইয়া তাহলে আবার আমরা একটু অসীম ভাইয়ের কাছেও যাব। আমি সেটাই বলছি যে 106 অনুচ্ছেদের যে মতামতটা সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হয়েছিল, আমি মনে করি দ্যাট ওয়াজ এ রং স্টেপ। এটা অনেকটা বুঝে না বুঝে, গুরুত্ব না বুঝে করা হয়েছে। কারণ 106 অনুচ্ছেদ দিয়ে কোনো অসাংবিধানিক জিনিসকে সাংবিধানিক করা যায় না, কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি অসাংবিধানিক জিনিসকেও আইনের মধ্যে সাংবিধানিকতা দেওয়া যায়। এটাই মিস্টেক হচ্ছে। 106-এর মাধ্যমে যদি আমরা আবার যাই আরেকটা মিস্টেক হবে। 106-এর মাধ্যমে একবার গিয়ে একটা মিস্টেক হয়েছে, দ্যাট উইল বি এ ডাবল মিস্টেক। এই ডাবল মিস্টেক থেকে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র রাস্তা গণ অভ্যুত্থান এবং আর্টিকেল 7 সংবিধানের অনুচ্ছেদ 7ই হবে এই সরকার এবং তার কার্য পরিচালনা করার একমাত্র শক্তিশালী আইনি ভিত্তি। জি, অ্যাডভোকেট এটা শিশির অত্যন্ত মনি- শক্তিশালী আইনি ভিত্তি। 106 কিন্তু শক্তিশালী কোনো ভিত্তি নয়। জি, অ্যাডভোকেট শিশির ভাই আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি। নাসিরুদ্দিন আহমেদ অসীম ভাই, আপনি শেষে যদি কিছু যোগ করেন, আমরা শেষ মিনিটে আছি, সেটা হলো যে একটা তো এক্সিট পয়েন্ট দরকার না, একটা আলোচনা যেটা আপনি প্রথমে ঐক্যের কথা বলছিলেন, মানে সেইটা কি হইলে সবচেয়ে ভালো হয় আপনার মতে, যদি আপনি একটু ব্যাখ্যা করেন শেষ মুহূর্তে। দেখেন, এটা রাজনৈতিক দলগুলো বসে কিন্তু এটা আলোচনা করে কিন্তু এটা সমাধানের বিষয়টা। এখানে আপনার মনে করেন যে মতদ্বৈততা, আপনার দ্বিধা বিভক্তি, এটা দিয়ে তো আপনার আলটিমেটলি কোনো লাভ নেই। আলটিমেটলি মনে করেন যে পার্লামেন্টের নির্বাচনটা হবে, জনগণ সেটা চায়, আন্দোলন করেছিল জনগণ 15 বছর ধরে ভোটাধিকার ফেরত পাওয়ার জন্যে। জনগণ তখন কিন্তু এত সংস্কার বা এই সমস্ত কিছু কিন্তু বুঝতো না। আমরা একটা জিনিস মনে করি যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যদি আমরা শক্তিশালী করি, নির্বাচন কমিশন, এবং আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন কায়েম থাকবে সে সময় পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সমস্তটা যদি একটা স্বাধীন, কার্যকর, স্বাধীন, শক্তিশালী বোল্ডনেস যাদের মধ্যে আছে, সে ধরনের নির্বাচন কমিশন যদি থাকে এদেশে, তখন আপনার একটা নির্বাচন নিরপেক্ষভাবে যেখানে জনগণ তাদের প্রতিফলনটা ঘটাতে পারবে। আপনার কেউ যদি কমিটমেন্ট করে পার্লামেন্টে গিয়ে এই যে এখনকার সনদের কথা বলছি প্রতিপালন না করেন, ওয়াদা করেছিলেন জনগণের কাছে, সেই ওয়াদা অনুযায়ী যদি কাজ না করেন তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কিভাবে করবে? ওই যে আপনার নির্বাচন কমিশন, ওই যে আপনার পুলিশ প্রশাসন, ওই যে আপনার সিভিল প্রশাসন, বিভিন্ন ইনস্টিটিউশনগুলো আছে, জবাবদিহিতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতিষ্ঠানগুলো যদি শক্তিশালী হয়, রাজনীতিবিদরা যদি আন্তরিক হন, আশ্রয় প্রশ্রয় যদি কাউকে না দেন, তাহলেই আপনার সম্ভব। আপনার এই যে সংবিধান, তো মনে করেন যে জনগণ কি বোঝে? আমরা যে সংবিধানের কথা বলি, এই যে মহান পবিত্র সংবিধান, এ তো জনগণের কিন্তু কিছু আসে যায় না। আপনি সুশাসন দেন, আইনের শাসন দেন, ভালো মানুষের শাসন দেন, ওয়াদার বরখেলাপ করে না সে ধরনের শাসন ব্যবস্থা। ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যে দুইজন রাজনীতিক ছিলেন, এখন ভোটের ট্রেনের পক্ষ থেকে ভোটের ট্রেন দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব যে আজকের এই আলোচনাটি আমাদের দর্শকরাও পছন্দ করেছেন। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।